এটা অনেক সময় ওরা খারাপ জিন বা ভূতের গল্প বলে থাকে, কিন্তু এটা একটা বেশ ভালো জিন বা বলো বা ভূত বলো, এই জিনিসটা আর কাউকে বলে না। কারণ সেটা বিয়ে বাড়ির একটা পরিবেশ। সেই সময় জিনিসটা বললে একটু কেমন দেখায়। আমার মায়ের কিন্তু তখন সন্দেহ হয়ে যায়, কারণ মা এর আগেও অনেক জিনিসের সাক্ষী হয়েছে। যেমন লাল টুকটুকে একটা শাড়ি পরে, হাতে চুড়ি পরে আছে, ঘোমটা দিয়ে আছে, গহনা পরে আছে, এবং দাদু যেভাবে বলছে যে এত সুন্দর, এত ফর্সা তার শরীর, মনে হচ্ছে যেন লাল কাপড়টা তার গায়ের উপরে এমনভাবে খেলছে, মানে ছটা মারছে চোখে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। মাহে রমজানের প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে। আমাদের ভূত আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের চ্যানেলে আমরা আলোচনা করে থাকি আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা। তো এরকমই কিছু ঘটনা আজকে আমরা তুলে ধরতে চলেছি ক্যামেরার সামনে। আমি ইব্রাহিম, আমার সঙ্গে আমার বন্ধু রনি। চলুন শুরু করা যাক আজকের আড্ডা। আসসালামু আলাইকুম রনি ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো। তো দর্শক মন্ডলী, আজকে যে আমাদের গল্পটি ইব্রাহিম ভাই তুলে ধরবে, গল্পটি আজকে একটি সাবস্ক্রাইবার ভাইয়ের পাঠানো গল্প এবং খুব গায়ে কাটা দেওয়ার মতো এবং রহস্যময় একটি ঘটনা। তো আজকের গল্পটি শুরু করছে ইব্রাহিম ভাই, তুমি যদি শুরু করো গল্পটি। তো সাবস্ক্রাইবার ভাই যে ঘটনাটি পাঠিয়েছেন, সাবস্ক্রাইবার ভাই কিন্তু আমারই একজন রিলেটিভস হয়, এবং ঘটনাটি বলতে সে প্রথমে অনেক দ্বিধাবোধ করছিল। তো পরবর্তীতে বলল যে নাম যেন আমার না নেওয়া হয় বা কে সেটা যেন না বলা হয়। তো আমি সেখানে নাম নিচ্ছি না। তো ঘটনাটি ঘটেছে তার দাদুর সঙ্গে। তো সে যেভাবে বলছে আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমার দাদুর বয়স এখন মোটামুটি 60 কি 65 বছর বয়স। ঠিক আজ থেকে 20 বছর আগে মোটামুটি 40 কি 35 বছর বয়সে ওরকম একটা সময়ে একটি দূর গ্রামে আমার দাদু কিন্তু বিয়েতে চায়, এবং দাদুর ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু সেখানে ইনক্লুডেড ছিল। তো সেরকম একটা দূর প্রান্ত গ্রাম যেখানে নদী আছে, এবং বর্ষাকালে সেই গ্রামটা নাকি বলে আগে বন্যা আসলে ভেসে যেত। নদীর ধারে জনবসতি জানো, যদি কেউ দেখে থাকো কেমন হয়, হ্যাঁ, একদম সেই জরাজীর্ণ শুষ্ক এরকম একটা ব্যাপার সবসময় মনে হয়, এবং বর্ষাকালে কিন্তু ফুলে ফেপে থাকে সবসময়। তো ওরকম একটা গ্রাম, সেই গ্রামে গেছে সব মাটির বাড়ি, সেখানে মাটির দোতলা তিনতলা বাড়ি, হ্যাঁ, এবং তার উপরে টিনের কিন্তু ছাদ দেওয়া। এবং সাধারণত তিনতলায় কিন্তু এ থাকে তোমার ওই যেগুলো স্টোর রুম বলি আমরা, সেগুলো থাকে। তো এর মেয়েটা বিয়ে বাড়িতে গেছে। তো সেখানে দুপুর বেলায় খাওয়া দাওয়া শেষ করে, মানে কি বলে, বিয়ে পড়ানোর পরে আমাদের ইসলামিক পদ্ধতিতে বিয়ে পড়ানোর পরে খাওয়া দাওয়া শেষে আসলে কি হয়, ঘুমানোর জন্য একটা জায়গা খুঁজতে হয় সবাইকে, কারণ বিয়ে বাড়িতে যেহেতু জায়গা পাওয়া যায় না, তাই না? তো ওরকম একটা বাড়ি কিন্তু দেখেছে যে এই বাড়িতে কিন্তু নিচে তলায় সব লোক বসে আছে, উপর তলাটা কিন্তু দাদুর খালি বলে মনে হয়েছিল। দাদু কি করে, কাউকে কিছু না বলে চুপচাপ উপরে চলে যায়। যদি আমি তোমাকে মাটির বাড়ির ডিসক্রিপশনটা একটু বলি, তাহলে হচ্ছে মাটির বাড়িটা ঠিক তিনতলা একটা মাটির বাড়ি, হ্যাঁ, এবং হচ্ছে দোতলায় উঠেই মানে একটা রুম, তারপর আর একটা রুম, দুইটা রুম আছে। তো সিঁড়ির মুখে উঠে যে রুমটা পড়ে, সেই রুমটা যাওয়ার আগেই কিন্তু বাঁ পাশে একটা চৌকি বা খাটিয়ে রাখা থাকে, যেখানে কিছু জিনিসপত্র রাখা থাকে। তোমাকে যেতে গেলে কিন্তু ওই রুমের দরজার উপর দিয়ে যেতে হবে, এবং তারপরে গিয়ে কিছুটা ফাঁকা জায়গা আছে, মানে উঠোন টাইপের, ছাদ টাইপের। তো ওরকম কিন্তু উপরে কেউ ছিল না দেখে কিন্তু দাদু উঠে গেছে। দাদু উঠে গিয়ে জাস্ট ওই রুমটা পার করে ওই ফাঁকা জায়গায় চলে গেছে, যে একটা কিছু সব বা পাটি বিছিয়ে আমি একটু রেস্ট নেব, হ্যাঁ। তো কিন্তু দাদুর কিছু একটা মনে হয়েছে সেই সময়, যে কেউ তো দেখলাম না ওখানে, কিন্তু মনে হলো আমি কাউকে দেখলাম। দরজা খোলাও ছিল, যে সিঁড়ি থেকে উঠেছে দরজাটা। দাদু কিন্তু আবার ফিরে আসে, তখন 40-45 বছর বয়স, এবং দাদু সবার মধ্যে বড়, তাই না? তো অবশ্যই একটা সাহসের ব্যাপার থাকে। তো ঘুরে এসে কিন্তু দেখে যে বিয়ে বাড়ির মতো করেই লাল টুকটুকে একটা শাড়ি পরে, হাতে চুড়ি পরে আছে, ঘোমটা দিয়ে আছে, গহনা পরে আছে, এবং দাদু যেভাবে বলছে যে এত সুন্দর, এত ফর্সা তার শরীর, মনে হচ্ছে যেন লাল কাপড়টা তার গায়ের উপরে এমনভাবে খেলছে, মানে ছটা মারছে চোখে। এবং সেই মেয়েটি একটি তার বাচ্চাকে কোলে করে নিয়ে স্তনপান করাচ্ছে, সুন্দরভাবে স্তনপান করাচ্ছে, নিজের মনে মনে গান গাইছে বা গুনগুন করছে, আর বাচ্চাকে নড়াচ্ছে আর স্তনপান করাচ্ছে, আর বধূ সাজে বসে আছে। হ্যাঁ, বধূ সাজে বসে আছে। দাদু প্রাথমিকভাবে এবার লজ্জা পাবে যে না, একটা একাই মেয়ে উপরে আছে, আমি তাহলে উপরে থাকবো না। দাদুর কিন্তু তখন অবধি কোনো খেয়াল আসেনি এসবের, হ্যাঁ।
স্বাভাবিকভাবে হতেই পারে, কোনো মানুষ ফর্সা বা এরকম টাইপের কিছু হুম। বা এত সুন্দরভাবে সে আসতেই পারে বিয়ে বাড়িতে। অবশ্যই। কিন্তু দাদু প্রথমে ভেবেছিল উপরে কেউ নেই বলে গেছিল। হুম। তা ঠিক আছে, মেয়ে মানুষ দেখে দাদু কিন্তু নেমে চলে আসে, যেহেতু নামাজ কালাম সবসময় পড়তো, তো ওইটুকু সম্মান বজায় রাখে, নিচেই নেমে চলে আসে। এবং সেখানে ওই বাড়িরই কোনো লোককে জিজ্ঞেস করে যে গ্রামের ভাষায় জিজ্ঞেস করে, হাই গো, ওখানে কি কোনো কেউ আছে? আমি যে উপরে যাবো তাখানে শুভ ভাবছি, তা কি হবে না? হুম। তো তখন ওখান থেকে রিপ্লাই আসে, না গো, কেউ তো নাই উপরে, তা তুমি যাও কেন? হুম। হ্যাঁ। তো দাদু বলে যে, না আমি তো দেখলাম গো, কিছু একটা আছে। তো না, কেউ নাই। গিয়ে কিন্তু দেখে, আবার যখন দাদু উপরে ওঠে তখন দেখেন না, ওই রুমে কেউই নাই, এবং কি রুমটা জিঞ্জির দিয়ে লক করা লক আছে। করা। আর যখন তার দাদু গেছিল তখন তখন রুমটা প্রথমে খোলা। কিন্তু লক্ষ্য করেনি, হ্যাঁ, কিন্তু আচ্ছা। খটকা লেগেছিল যে কিছু একটা দেখলো। হ্যাঁ। আচ্ছা। তো এই ঠিক সেম ঘটনাটা তারপরে কি হয়েছিল, দিয়ে দাদু আর কাউকে কিন্তু বলেনি সেই সময়, এই জিনিসটা আর কাউকে বলেনি। কারণ সেটা বিয়ে বাড়ির একটা পরিবেশ। হ্যাঁ। হ্যাঁ, সেই সময় জিনিসটা বললে একটু যদি কেমন জিনিসটা দেখায়। অবশ্যই। জিনিসটা দাদুর কোনো ক্ষতি করেনি। হুম। হ্যাঁ, বা দাদু হয়তো সেই সম্মানটা বজায় রাখার জন্য, একটা মহিলার সম্মান বজায় রাখার জন্য সে নিজে নেমে চলে এসেছিল। হুম। তো যাই হোক, হয়তো পজিটিভ ভাইব ম্যাচ করে গেছে বলে হয়তো কিছু করেনি, যে না, এই মানুষটা আমার কোনো ক্ষতি করতে চাইছে না, বা আমি তার কোনো ক্ষতি করবো না, এরকম টাইপের একটা ব্যাপার। কিন্তু ঠিক সেম দিনে আরেকটা ঘটনা ঘটে। সেই ঘটনাটি হচ্ছে মানে তারই মায়ের সঙ্গে, কার মার সঙ্গে? মানে যার দাদু, আচ্ছা, যে ঘটনা পাঠিয়েছে তার মায়ের সঙ্গে। তার মায়ের সঙ্গে ঘটে। হ্যাঁ। তো সেই ঘটনাটি তার দাদু যখন এসে বাড়িতে বলে, তার মাও কিন্তু ঘটনাটি তখন বলেনি, সে বাড়ি এসে বলেছিল, বিয়ে বাড়ি থেকে এসে। আচ্ছা। না তো কি, সে বলছে যে আমার মা ওরকম বিয়ে বাড়িতে সেম ছাদে সেম ভাবে, কিন্তু মাও ভেবেছে এখানে ফাঁকা আছে, আমিও যাই একটু শুই। মায়ের শরীরটা সেই সময় একটু খারাপ থাকতো, তো তো মা ভাবলো আমি খাওয়া দাওয়া করেছি, এবার একটু যাই, একটু শুই। হ্যাঁ, একটু জায়গা পেলে শুয়ে যেত। তো মাও কিন্তু ওরকম যাওয়ার সময় চোখে পড়েছে মায়ের। হ্যাঁ। এবার মেয়ে মানুষ তো মেয়ে মানুষকে জিজ্ঞেস করবেই। হ্যাঁ। কিন্তু প্রথমে হলো না, বিরক্ত করবো না, বেকার দুধ খাচ্ছে বা স্তন পান করাচ্ছে মানে বাচ্চা, একই জিনিস দেখেছে। একই জিনিস দেখেছে। মানে হ্যাঁ। ওই পরে জিনিসটা এসে যখন দাদু এক্সপ্লেন করেছে, মামা এক্সপ্লেন করেছে, তখন ব্যাপারটা বোধগম্য হয়েছে এভাবে যে হ্যাঁ, জিনিসটা একই, বা একই জায়গায় একই সেম জিনিস। আচ্ছা। এবার কি একটা ভালো কথা, মা কিন্তু দেখেছে, দেখে আবার প্রথমে একবার ভেবেছে না, কি হয়তো ডিস্টার্ব করবো না, কিন্তু পরে আবার ঘুরে এসে জিজ্ঞেস করছে যে কে আছো গো ওখানে, মানে কার মেয়ে তুমি? হ্যাঁ, যেটা হয় স্বাভাবিকভাবে। মেয়েটা কিন্তু কোনো উত্তর দেয়নি। ঠিক আছে, মেয়েটা শুধু হাতটা সরিয়ে একবার আবার শুধু বাচ্চাটাকে এমনি করেছে, আর শুধু চুরির ঝনঝনা আওয়াজটা এসছে। তখন মা হাতের দিকে লক্ষ্য করে যে হাতটা সেই পরিমাণ ফর্সা, হাতে পুরো মেহেন্দি দেওয়া একদম, মানে একটা সাধারণ মানুষের এরকম হাত হতে পারে না, এত উজ্জ্বল, এত ফর্সা। হ্যাঁ, মানে দুধে আলতা যেটাকে বলে, যে স্কিন টোন আমরা বলি, সেরকম বলছে মা আর কি। হ্যাঁ, আর লাল বেনারসি কাপড় পরে আছে তো, হ্যাঁ, গায়ের উপরে এত সুন্দর খেলছে, মানে বলছে কোনো মানুষ এরকম হতেই পারে না। হ্যাঁ, এত সুন্দর। আমার মায়ের কিন্তু তখন সন্দেহ হয়ে যায়, কারণ মা এর আগেও অনেক জিনিসের সাক্ষী হয়েছে। হ্যাঁ। তো মা কিন্তু ওই বাচ্চাটাকে তখন দেখে, তখন কিন্তু মায়ের সঙ্গে থেকে বাচ্চাটাকে মা ভালো করে দেখতে পায়। হ্যাঁ, ফুটফুট একদম সেই সুন্দর বাচ্চা। তারপরে কিন্তু মা কিন্তু নিচে চলে আসে, নিচে এসেই কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু অজ্ঞান হয়ে পড়ার পরে যখন উঠে, তখন কিন্তু মা নাকি বলে যে সেই সময় আমার পেটে তুই এসেছিলি। ওই যে বাচ্চাটা দেখলো একটা নববধূর কোলে বাচ্চাটা স্তনপান করাচ্ছিল, তারপরে নিচে নেমে এসে বলছে নাকি ওই যে হয় না আমাদের থার্ড উইক অফ প্রেগনেন্সিতে একটা ভমিটিং ফিল আসে, তো ওই জিনিসটা সেদিন আমার মায়ের প্রথম হয়েছিল। মানে সাবস্ক্রাইবার ভাই যে গল্পটা পাঠিয়েছে, সে সেদিনই পেটে এসেছিল, যেদিন তার মায়ের সঙ্গে এইরকম একটা রহস্যময় ঘটনাটা ঘটে। হয়তো একটা আভাস দিয়েছিল যে হ্যাঁ, সংসারে কিছুটা, এটা অনেক সময় খারাপ জিন বা ভূতের গল্প বলে থাকে, কিন্তু এটা একটা বেশ ভালো জিন বা ভূত বলো। এবং সবথেকে বড় কথা হচ্ছে কি জানো, যে আমরা জিন বা ভূতকে আমরা অস্বীকার করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের কোরআনে কিন্তু সূরা জিন নামে একটা পুরো সূরা অবতীর্ণ করা হয়েছে শুধু জিনকে নিয়ে। তাহলে তুমি কিভাবে বিশ্বাস করবে না বলো? ভালো জিনিসই বলা যায়। এটা একটা আমাদের আজকে রমজান মাসের প্রথমে আমরা একটা রহস্যময় গল্প, কিন্তু একটা কোনো নেগেটিভ না, একটা পজিটিভ রহস্যময় গল্প দিয়ে আমরা শুরু করলাম। এটাও একটা খুব ভালো জিনিস।
তো যাই হোক, সাবস্ক্রাইব ভাই গল্পটা বলেছেন, আমাদেরকে খুবই ভালো লেগেছে গল্পটা। অবশ্যই যে যাই হোক, এতদিন পরে একটা মানে পজিটিভ Positive ভাইবের গল্প। কিছু একটা পেলাম গল্প। অলৌকিক বটে, রহস্যময় বটে অবশ্যই। তো দর্শক মণ্ডলী, আজকে ছিল এত দূর অবধি। কেমন লাগলো আপনাদের গল্পটি অবশ্যই জানাবেন কমেন্টে, এবং এরকমই যদি কিছু গল্প আপনাদের থেকে থাকে জীবনে ঘটে যাওয়া, তো অবশ্যই আমাদেরকে ফেসবুক, ইমেল অথবা ইনস্টাগ্রামে পাঠাবেন। এবং আপনারা যদি আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে এসে গল্প বলতে চান, তো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, আমাদের টিম আপনাদের কানেক্ট করে নেবে। এবং আমাদের ভিডিওতে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু আগে বাড়িয়ে দিন। চলুন, আজকের মতো এখানেই সমাপ্ত। ফিরছি পরের পর্বতে, পরের কোনো গল্প নিয়ে, পরের কোনো আড্ডাতে। আসসালামু আলাইকুম।